অনেকগুলো দিন শাম্মীদের বাসায় কাটানোর পর ওরা নিজেদের বাসায় ফিরে যায়। তবে আরাফাতের সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বেলার। ওদের বাসায় বাজারস্থায়ী করে দেওয়া বা প্রয়োজনীয় কাজগুলো আগ্রহের সাথে করে দেয় আরাফাত। ওর মনটা আসলেই খুব ভালো। একদিন সীমা বেগম ওকে দাওয়াত করেও খাওয়ান। দীর্ঘকাল বিদেশে শাইনির চিকিৎসা চলছে। এর মধ্যে নাইমুদ্দিন সাহেবের কিছু পরিবর্তন হয়েছে। আজকাল দেশে নিজের স্ত্রী মেয়ের কাছে নাইমুদ্দিন সাহেব ফোন করেন। বেলা কোনোদিন কথা বলে, কোনোদিন বলে না। পরে সীমা বেগমের কাছ থেকে খোঁজ নিয়ে নেয়। শাইনির সঙ্গে প্রথম যেদিন কয়েক সেকেন্ড ওর কথা হয়েছিল, তারপর আর কথাই হয়নি বেলার। সেদিন শাইনি সবেমাত্র থেরাপির ধকল কাটিয়ে উঠেছে, কারোর কথা না মেনে অবুঝের মতো বেলাকে ফোন করে বসে। লুকিয়ে ফোন করলেও তা দেখে ফেলে সেখানকার একজন দায়িত্বশীল ডাক্তার। অতঃপর শাইনির কাছ থেকে ফোনটা তিনি কেড়ে নেন। এই খবরটা নাইমুদ্দিন সাহেব নিজে থেকে ফোন করে জানান বাসায়। সেদিন বেলার সাথে দীর্ঘক্ষণ তিনি কথা বলেন। নিজের ভুলগুলো ধিক্কারও করেন। আসলে নাজনীন বেগম যে শাইনির গর্ভধারিণী মা নয় সেটা তিনি জানতেন না। নাজনীন বেগম শাইনির নামে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলেন নাইমুদ্দিনকে, যার ফলে রাগতে বাধ্য হন শাইনির ওপর। কোনো মা তো আর এমনি এমনি তার ছেলের সম্বন্ধে মন্দ কথা বলবেন না। এসব কিছু ভেবেই বেলাকে শাইনির কাছ থেকে দূরে সরাতে চেয়েছিলেন নাইমুদ্দিন। এতটুকু কথাই বেলাকে জানান নাইমুদ্দিন। আর নাজনীন বেগমের ঘটনা শোনার পর বেলার মনে হল ওর মনের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। যাক, বাবা অন্তত সত্যিটা জানে। এবার সে নিশ্চিত। পুরো ঘটনাটা সীমা বেগমকে জানান নাইমুদ্দিন। পরে বেলা ওর মায়ের কাছ থেকে ঘটনাটি শোনে। ঘটনাটা ছিল এরকম, বেলা সেদিন হাসপাতালে অজ্ঞান হওয়ার পর আলম সাহেব খুব ঘাবড়ে গেলেন। একদিকে ছেলের কন্ডিশন ভালো না, অন্যদিকে বেলার অসুস্থতা। সেই কঠিন সময়টাতে পাশে থাকার মতো কেউ ছিল না ওনার। নাজনীন বেগম জিদের চোটে বেলার মুখদর্শনও করতে চাননি। সেই রাতে আলম সাহেবকে দোটানায় ফেলে তিনি নিজের ভাইয়ের বাসায় ফিরে যান। একা একা আলম সাহেব খুব ভেঙে পড়েন। বেলাকে অ্যাডমিট করা হয় হাসপাতালে। তখন আলম সাহেব সাতপাঁচ কিছু না ভেবে ফোন করেন নাইমুদ্দিন সাহেবকে। মেয়ের অসুস্থতার খবর শুনে রাতের বেলা ছুটে আসেন নাইমুদ্দিন। আলম সাহেব ভরসা পান। বেলার চিকিৎসার ব্যবস্থা করার পর সময় সুযোগ বুঝে উনি নাইমুদ্দিনের কাছে সবকিছু খুলে বলেন এবং তার ভুল ভাঙান। নাজনীন বেগমের সব সত্যি তিনি বলে দেন। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরবর্তীতে নাজনীন বেগমের কটু এবং উদ্ভট ব্যবহার দেখে নাইমুদ্দিন যা বোঝার বুঝে নেন। নাজনীন বেগমের সন্দেহজনক আচরণ তাকে সব সত্য বিশ্বাস করাতে বাধ্য করে। বেলার সেদিন বাবার প্রতি বড্ড অভিমান জমলেও পরে বুঝতে পারে আসলে নাজনীন বেগম যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, তার বিপরীতে ওনাকে খারাপ মানুষ ভাবাটা খুব কঠিন। অতি সহজেই তিনি তার ভালোমানুষী ব্যবহার দিয়ে অন্যকে নিজের অধীন করে নিতে পারেন। নাইমুদ্দিন সাহেবের ভুল হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। আলম সাহেব নাজনীন বেগমের নামে অর্ধেক সম্পত্তি লিখে দেন। বিনিময়ে তিনি শিলাকে নিজের কাছে রেখে দেন। অর্থলোভী মায়ের কাছে শিলাও থাকতে রাজি হয়নি। ওর মা যে শাইনির আসল মা নয়, এটা জানতে পেরে শিলা খুব কষ্ট পেয়েছিল। টাকা পয়সা, সম্পত্তি দিয়ে ও কি করবে? বাবা তো দিচ্ছিলই সবকিছু। তবুও মায়ের এমন ছোটলোকি আচরণ ওর ষোড়শী মনটা মেনে নিতে চাইল না। এজন্যই নাজনীন সবসময় শাইনির নামে খারাপ খারাপ কথা বলত, ওকে তেমন মিশতে দিতে চাইত না।
নিজের মায়ের প্রতি শিলার বড্ড ক্ষোভ জন্মে। সেজন্য মায়ের কাছ থেকে সে বেলাদের বাসায় চলে আসে এবং এখানেই থাকে, যেহেতু আলম সাহেব দেশে নেই। নাজনীন বেগম সম্পত্তি পেয়ে খুশি হলেও শিলার এহেন আচরণে স্তব্ধ হয়ে যান। যে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এসব করলেন, সেই আজ ওনাকে একা রেখে চলে গেল। ওর জন্যই সবার কাছে খারাপ হলো, আর ও নিজে মাকে এতটা ঘৃণা করে। তাহলে এত টাকা পয়সা দিয়ে এখন কি করবেন উনি? ভাইয়ের বাসায় থেকে চিন্তায় অস্থির হয়ে পড়েন তিনি। এখন ফিরে যাওয়ারও আর উপায় নেই, কারণ আলম সাহেব স্পষ্ট বলে দিয়েছেন ওনার বাড়িতে এই মহিলার আর কোনো স্থান নেই। বাকিটা যা করার দেশে এসে সিদ্ধান্ত নেবেন তিনি। বাবার সাথে সম্পর্কের সবকিছু মিটমাট হয়ে গেলে আগের মতোই বাবার সাথে সহজস্বাভাবিক হয়ে পড়ে বেলা। আলম সাহেবও ফোন করে বেলার খোঁজখবর নিত। শাইনির অবস্থা তখন একটু ভালোর দিকে, কিন্তু দুজনের কথা হতো না। বেলা তৃষ্ণার্ত কাকের মতো অনুরোধ করত আলম সাহেবকে শাইনি যেন ওর সাথে কথা বলে, কিন্তু শাইনি ইচ্ছাকৃতভাবে বেলার সাথে কথা বলত না। দিন দিন এটা কমতে কমতে এমন একটা পর্যায়ে এলো যে শাইনি ওর সাথে আর কথাই বলতে চায় না। তখন বেলা মনে মনে খুব কষ্ট পায়। এরপর অভিমান করে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করে যে শাইনির সাথে ও কথাই বলবে না। মরে গেলেও না, থাকুক নির্দয় লোকটা নিজের মতো, ওর কোনো প্রয়োজন নেই। চাপা অভিমানে বেলা ভেতরে ভেতরে গুমরে মরলেও সেটা প্রকাশ করে না সে। কেটে গেছে আরও কিছু মাস। বছর ঘুরে আরও একটি নতুন বছরে পদার্পণ করেছে। দেশে ফিরেছেন নাইমুদ্দিন। শাইনির থেরাপি নেওয়া শেষ, তবুও কিছু চিকিৎসা বাকি। অনেকগুলো দিন নিজের পরিবার থেকে দূরে ছিল বলে সবার আগে তিনি দেশে ফিরে আসেন। আর শাইনির সাথে রয়ে গেছে আলম সাহেব। প্রিয় মানুষটি যখন কাছে থাকে না, তখনকার সময়টা যে কতটা কষ্টের সহিত কাটাতে হয় তা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে বেলা। ওর দিন যায়, রাত ফুরুয়ে কিছুই ভালো লাগে না। সবকিছুতে শূন্যতা অনুভূত হয়। গ্রীষ্মের এক রুক্ষ বিকেল, কাঠফাটা রোদ্দুরে ঘিরে আছে পুরো শহর। সূর্য তির্যকভাবে রোদ ফেলছিল শহরের অলিগলিতে। চিকচিক করে এক মুঠো রোদ এসে পড়ছিল বেলার অগোছালো ঘরের বারান্দায়। দুপুরের খাবার না খেয়ে দরজা বন্ধ করে বেশ কিছু সময় গুম মেরে বসে থাকল বেলা। নাইমুদ্দিন ফেরার পর আলম সাহেব কয়েকবার ফোন করে ওর খোঁজ নিলেও শাইনি একটা মুহূর্তের জন্য ওর কাছে ফোন করেনি। না ওর কোনো খোঁজ জানে। সবকিছু এমন এলোমেলো হয়ে গেল কেন বেলা বুঝতে পারে না। যে লোকটা নিজের থেকে ওকে এক সেকেন্ডের জন্য দূরে রাখতে চাইত না, সে এতগুলো মাস ধরে ওর থেকে যোজন যোজন মাইল দূরে। না দিচ্ছে নিজের খোঁজ, না নিচ্ছে বেলার খোঁজ। আচ্ছা, ওখানে কোনো সুন্দরী মেয়েকে দেখে শাইনি আবার ওকে ভুলে যায়নি তো? হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু বেলা, ওর কথা কি শাইনির একটুও মনে নেই? এত কষ্ট কেন দিচ্ছে ওকে? সবাইকে ওর খোঁজ না দেওয়ার জন্য বলে রেখেছে। এত নির্দয়, পাষাণ কেউ হতে পারে? ওর কি কষ্ট হয় না? এসব ভেবে সারা দুপুর কান্নাকাটি করে কাটিয়েছে বেলা। অপেক্ষা জিনিসটা অনেক নিষ্ঠুর এবং হৃদয়বিদায়ক জিনিস, আর পারছে না ও সহ্য করতে। ওর মুঠোফোনটা রাখা ছিল বিছানার ওপর। ভাইব্রেশন মুড অন করা অবস্থায় ফোনটা বিছানা কাঁপিয়ে বেজে উঠল। বেলা বিরক্ত নয়নে ফোনটা দিকে তাকাল। ইচ্ছা করল ফোনটাকে দুটুকরো করার। যে ফোনে শাইনি ফোন করে না সেই ফোন রেখে লাভ কি? স্ক্রিনে না তাকিয়ে ফোন রিসিভ করে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম।
বেলা বউ? শাইনির শান্ত গলার প্রশ্ন। বেলা লাফ দিয়ে বিছানায় উঠে বসল। এটা সত্যিই শাইনি? কোনো স্বপ্ন দেখছে না তো? দুচোখ জলে ভিজে উঠল। রুক্ষ দুপুরের সোনালি সূর্যকে লুকিয়ে দিয়ে আকাশ শ্রাবণের সাদা মেঘেদের নিয়ে উড়ে বেড়াতে লাগল যেন। বেলার মনের ভেতর হঠাৎ যেন প্রশান্তির বাতাস বয়ে গেল। কি আশ্চর্য, আজকের দুপুরটা এত সুন্দর কেন? নির্মল হাওয়ায় যেন শত শত রঙিন প্রজাপতি ডানা মেলে উড়ে যাচ্ছে। ঘোর থেকে বেরিয়ে এসে জবাব দেয়, কেমন আছেন আপনি? কেমন আছে আমার বেলা বউ? বেলা অদ্ভুত কণ্ঠে বলল, ভালো আছি আমি। আপনি? শাইনি মুচকি হেসে বলল, অলওয়েজ ভালো। কি করছো এখন? বেলা মিথ্যে বলল, খাওয়া দাওয়া সারলাম। আপনি খেয়েছেন? শাইনি বলল, সত্যি? বেলা কান্নাভাবটা আটকে বলল, হুম। আমি ভালো আছি আর খেয়েছিও। আমি ঠিক আছি। সব ঠিক আছে। আমি এত কিছু জিজ্ঞেস করিনি। মন কোথায় থাকে তোমার? এত অন্যমনস্ক মনে হচ্ছে কেন? বেলা অপ্রস্তুত গলায় বলল, অন্যমনস্ক না তো। শাইনি কঠিন সুরে জিজ্ঞেস করে, সত্যিই সব ঠিক আছে? বেলা চুপ হয়ে গেল। এই প্রশ্নের মিথ্যে উত্তর দেওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর ও তো প্রতিজ্ঞা করেছিল শাইনির সাথে কথা বলবে না, তাহলে বলছে কেন? ভালোবাসার মানুষের ওপর যে রাগ পুষে রাখা যায় না মুহূর্তেই বুঝে গেল সেটা। বেলা উদাস কণ্ঠে বলতে নেয়, আসলে মন। শাইনি ওকে থামিয়ে দেয়। বলে, তার উদাস কণ্ঠটা বলে দেয়, সে দূরে থাকলেও তার মন পড়ে আছে ওই একটি বেপরোয়া লোকের কাছে, যে মৃত্যুর আগেও ছাড়তে চায় না তাকে। বেলা ধরা গলায় জিজ্ঞেস করে, ঘাগুলো শুকিয়েছে আপনার? কষ্ট হয় না তো? ব্যথা হয় শরীরে? ভালো আছেন? হ্যাঁ, শুকিয়েছে। ব্যথা হয় বুকে। যতটা থাকা যায়, পারা যায় ততটাই ভালো আছি আমি। এ পর্যায়ে বেলা আর কান্না আটকাতে পারল না। হু হু করে কেঁদে ফেলল। ওপাশ থেকে শাইনি চুপ করে শুনল, কাঁদুক মেয়েটা। কত কষ্টই না দিয়েছে এতদিন, দেখা হয় না প্রায় 11 মাস যাবৎ। ফোনে কথা অবধি বলেনি। ইন্টারনেটের এই আধুনিক যুগে ভিডিও কল দেওয়ার মতো সহজ পদ্ধতি থাকা সত্ত্বেও নিজেকে দেখায়নি শাইনি। চেহারার যা বিশ্রী অবস্থা হয়েছিল, মাথায় চুল ছিল না, ফর্সা মুখে কালচে দাগছোপ পড়ে ভয়ানক অবস্থা হয়েছিল ওর। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক ঔষধ ওকে কাহিল করে দিয়েছিল। ওকে এভাবে দেখলে বেলা খুব কষ্ট পেত, তাই নিজের কষ্ট হলেও বেলার মুখোমুখি হওয়ার সাহস করেনি। মেয়েটা বড্ড ইমোশনাল। দেখা যাবে, ওর এই অবস্থা দেখার পর দুশ্চিন্তা করে মরবে। অবশ্য শাইনির নিজেরও কম কষ্ট হয়নি। সেই দুঃখগুলো বুকে চাপা দিয়ে রেখেই বাবার কথা মতো সে চলেছে। দীর্ঘ এই পথযাত্রার সঙ্গী হয়ে অবশেষে নিজের শরীর থেকে ক্যান্সার নামক ভয়াবহ রোগটিকে বিতাড়িত করতে পেরেছে। মৃত্যুকে খুব কাছ থেকে অবলোকন করে অবশেষে সে জয়ী হতে পেরেছে। এর পেছনে অবশ্যই বেলার ভালোবাসা এবং বাবার দোয়া রয়েছে। আল্লাহ তাআলা ওর মনোবাসনা পূরণ করেছেন। ওর বেলা বউয়ের সঙ্গে আরও কয়েকটি বছর বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের হাতছাড়া করবে কেন ও? কান্না করে মন হালকা হয়েছে? আপনি নিষ্ঠুর। বউকে খুব ভালোবাসি। ভালোবাসলে এত কষ্ট দিতেন না। শাইনি জিজ্ঞেস করল, কি করেছি আমি? বেলা জীর্ণ গলায় আর্স্ট কণ্ঠে বলল, জানেন না? ওহ, আমাকে তো ভুলেই গেছেন এখন। আমি আর কে?
শাইনি হাসি চাপিয়ে বলল, আসলেই তো। কে তুমি রমণী, হৃদয়হরণী? বেলা বলল, আচ্ছা আপনি কি ওখানে কোনো সাদা চামড়ার মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছেন? শাইনি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, কেন বলো তো? বেলা বলল, তাহলে আমাকে দেখা দেন না কেন আপনি? দূরে আছি তাই। ভিডিও কলে আসুন না, দেখি আপনাকে। আপনার বুঝি আমাকে দেখতে ইচ্ছে করে না? কতদিন দেখি না আপনাকে। শাইনি দৃঢ় কণ্ঠে জবাব দিল, না। বেলা আহত হল, কেন? ওটা উজ্জ্ব থাকুক। বেলা মন খারাপ করে ফেলল, বউ তো পুরাতন হয়ে গেছি, এবার আপনি নতুন কাউকে জুটিয়ে নিন। আমি বাধা দেব না। শাইনি ম্লান হেসে বলল, তোমার বাধা মানছেই বাকে? আমার বউকে আমি জুটিয়ে নেব, তাতে কার কি সমস্যা থাকতে পারে? বেলা রেগে বলল, আপনি ফোন দিবেন না আমাকে। কেন? আপনি এখন আমার সাথে কথা বলতে ইচ্ছুক নন, বুঝতে পারছি। এতদিন যখন না বলে থাকতে পেরেছেন, বাকি দিনও পারবেন। আমার মতো নগণ্য একটা মেয়েকে মনে রেখে কার কি লাভ বলুন? ওই দেশে চোখের সামনে সারাক্ষণ সাদা সাদা চামড়ার মেয়েরা ঘোরাঘুরি করে, দেখতে নাকি খুব সুন্দর। আব্বু বলেছে। আপনি হয়তো সেজন্যই আমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন। যতই হোক, আমি তো আর সাদা চামড়ার অধিকারিণী নই। বেলার কণ্ঠের তেজের সাথে সাথে ওর জেলাসি ভাবটা বেশ বুঝতে পারল শাইনি। ও মিটিমিটি হেসে যাচ্ছে, তবে বেলা বুঝতে পারল না। এতদিন পর শাইনির সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বেচারি ইমোশনাল হয়ে পড়েছে, যার দরুন বাচ্চাদের মতো আবোলতাবোল বকেই যাচ্ছে। এক পর্যায়ে ফোন কেটে দিল বেলা। শাইনি ব্যাক করল না। বেলা তাতে প্রচণ্ড ক্ষেপল। রাগে, দুঃখ ওর কান্না পেল আবারও। আসলেই শাইনি ওকে আগের মতো ভালোবাসে না। শুধু মুখে মুখেই ওর যত মধুর কথা। কল করতে গিয়েও আর ফোন করল না শাইনিকে। ও দেখতে চায় শাইনি ওকে ফোন করে কিনা। কিন্তু না, সেই দিন আর ওই নম্বর থেকে আর কোনো ফোন আসেনি। বেলা প্রচণ্ড হতাশ হল। কি দরকার ছিল তখন রাগ করে ফোন কেটে দেওয়ার? শাইনি হয়তো কষ্ট পেয়েছে ওর আচরণে, তাই আর কল ব্যাক করেনি। নিজের ভুল বুঝে পেরে নিজেই নিজের কপাল চাপড়ালো বেলা। তখনই ফোনটা টুং করে শব্দ করে উঠল। বেলা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখল শাইনির নম্বর থেকে মেসেজ এসেছে। গোটা বাংলা অক্ষরে লেখা মেসেজটা কোনো হুমকির চেয়ে কম কিছু নয়। প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিস, সেটা হলো খাবার। আর তুমি কি করছো? না খেয়ে আমাকে মিথ্যা বলছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মোটেও। খেয়ে নাও, নয়তো আমি আর কখনোই ফোন দেব না। আর না দেশে ফিরব। তুমি কি ভেবেছ আমি তোমার সম্বন্ধে কিছু জানি না? তোমার শান্ত গলায় বলা কথাগুলো যে মিথ্যে তা আমি বুঝতে পারব না? তুমি আসলে আমাকে পুরোপুরি চিনে উঠতে পারোনি। আমার রাগ সম্বন্ধে একটু ধারণা আছে তো তোমার? নিজের প্রতি এতটা অবহেলা করে কি বোঝাতে চাও? আমাকে খুব ভালোবাসো। আমাকে ভালোবাসলে, আমার মানুষটার প্রতি যত্ন নিতে কার্পণ্যবোধ করতে না প্রিয়। কখনো মিথ্যে বলবে না, আই নিড অ্যাকুরেট আনসার অলওয়েজ। আমি কাউকে ওয়ার্নিং দেই না। তুমি আমার প্রিয় বলেই ওয়ার্নিং দিয়েছি। সেকেন্ড চান্স পাবে না। মিথ্যেটা অন্তত আমার সাথে বলো না। সো, কিপ ইটিং। মেসেজটা পড়ে বেলা এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরের খাবার নিয়ে বসল। সীমা বেগম অসময়ে মেয়েকে খেতে বসতে দেখে খুব অবাকই হলেন, তবে মনে মনে খুশিও হলেন।
যাক, মেয়ের মতি ফিরেছে। নিজের চেহারা শরীরের যা হাল করেছে তাতে মাঝে মধ্যে নিজের মেয়েকে চিনতেই পারেন না তিনি। আর বেলা গপগপিয়ে খাচ্ছে, যেন শাইনি ওর সামনে বসে জ্বলন্ত দৃষ্টিতে ওকে অবলোকন করে যাচ্ছে। না খেলে, নিজের যত্ন না নিলে শাইনি যে আর ফিরবে না, যেন বারবার তা মনে করিয়ে দিচ্ছে। পেট পুড়ে খেয়ে নিজের ঘরে ফিরে এলো বেলা। বিছানাপত্র গুছিয়ে কাপড় নিয়ে গোসলে ঢুকল। সময় নিয়ে গোসল সেরে ঘরে এসে দেখল শিলা ওর বিছানায় শুয়ে আছে। উল্টো ঘুরে শুয়ে থাকায় বেলা উকি দিয়ে দেখল শিলা ভাতঘুম দিয়েছে। মেয়েটার মায়াভরা মুখখানি দেখে মায়া হয় বেলার। বাবা মা, পরিবার থাকতেও ওদের সাথে নেই ও। নাজনীন বেগমের ভুলের জন্য ষোড়শী মেয়েটা আজ নিজের মায়ের কাছ থেকে দূরে। এ বয়সে মেয়েরা একটু বেশিই আবেগী হয়। কাছের মানুষদের কাছ থেকে প্রতারিত হওয়া ওদের সহ্য করতে পারে না। শিলাও পারেনি নিজের মাকে ক্ষমা করতে। আচ্ছা, শাইনি কি সবকিছু জেনে গেছে? নাজনীন বেগম যে ওর মা নয় তা কি জানে? হয়তো না, তাহলে সবচেয়ে বড় আঘাতটা ওই পাবে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। তারপর ঘরে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখল হোয়াটসঅ্যাপে শাইনি লিখেছে, খাওয়া হয়েছে, ভেরি গুড। নিয়মিত চালিয়ে যাও, ব্যতিক্রমী হয় না। বেলা আশ্চর্য হয়ে মনে মনে বলল, উনি কিভাবে জানল এটা? তারপর মেসেজ লিখল, আপনি কিভাবে জানলেন এটা? সিক্রেট। দেশে ফিরবেন কবে? বিয়ের সময়। বেলা বিস্ফোরিত নয়নে তাকালো লেখাটার দিকে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? শাইনি ওকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? এসব বলছে কি ও? কাপা কাপা হাতে টাইপ করল, মানে? রিভেঞ্জ। তোমার বাবা আমাকে যা জ্বালিয়েছে তার শোধ নিতে হবে না? তাই বলে আপনি আরেকটা বিয়ে করবেন? তোমার বাবা একটা চিজ। এবার শোধ নেওয়ার পালা। আপনি সবসময় আমার বাবার কথা ভাবেন। ওনার সাথেই আপনার শত্রুতা। আমি কে তাহলে? তুমি আমার বউ। বউ থাকতেও আপনি বিয়ে করবেন, তাও আবার আমার বাবার জন্য? তোমার বাবাকে বোঝাতে হবে না, আমি ভালো ছেলে, ভালো মেয়ে ডিজার্ভ করি। আমি অবশ্যই একটা ভালো মেয়েকে বিয়ে করে তোমার বাবার সামনে গিয়ে বলবো, দেখুন শ্বশুর মশাই, ভালো মেয়েরাই আমাকে বিয়ে করে, খারাপ মেয়েরা নয়। খারাপ মেয়েরা তো শাইনির পায়ের তলায় থাকার যোগ্যও নয়। বেলা খেপাটে গলায় আওয়াতে আওড়াতে লিখল, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। আমি মরে গেলেও সেই অনুমতি দেব না আপনাকে। ওপাশ থেকে নীরবে হেসে শাইনি টাইপ করল, দেশে ফিরি? তারপর দেখা যাবে তুমি কিভাবে অনুমতি না দিয়ে থাকতে পারো। দরকার হলে আবার কিডন্যাপ করব, জোর করে অনুমতি নেব। বেলা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তাকিয়ে দেখল। আর কোনো উত্তর দিল না। এবার সে নিশ্চিত, শাইনি ওকে আর ভালোবাসে না। উপরে উপরে ভালোবাসি ভালোবাসি বলে ওর শুধু মন রক্ষা করার জন্য। নয়তো কখনোই দ্বিতীয় বিয়ের কথা মুখে কেন মাথায়ও আনত না। ওর জায়গা কাউকে দিয়ে দেওয়ার কথা ভাবত না। বেলা অভিমান নিয়ে লিখল, তাহলে আমিও আরাফাতকে বিয়ে করে নেব। আপনি সুখে থাকুন। ধূসর আকাশের বুকজুড়ে এক ফালি রক্তিম আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃদু হাওয়ায় ঝাপটে পড়ছে কৃষ্ণচূড়ার লালচে ফুলের তোড়া। কালচে পাথুরে রাস্তার উপর কার্পেটের মতো বিছিয়ে আছে ছোট ছোট পাতা। বেলা আর শিলা জানালার ধারে বসে আছে। আকাশের বুকে নিবন্ধ থাকা দৃষ্টি সরিয়ে বেলা মনোযোগ দিল ফোনের ওপর।
গত দুদিন ধরে শাইনি ক্রমাগত ওর ফোনে ফোন করে যাচ্ছে। যখন থেকে বেলার মুখে শুনেছে ও আরাফাতকে বিয়ে করতে চায় তখন থেকেই শাইনি এক প্রকার সাইকোর মতো বিহেভ করছে। জেলাসিটা চরম পর্যায়ে পৌঁছাতে পেরে বেলার খুব শান্তি শান্তি লাগছে। বেলা ইচ্ছাকৃতভাবে শাইনির একটা ফোনও রিসিভ করছে না। করতে থাকুক ফোন, দেখুক কেমন মজা। দ্বিতীয় বিয়ে করার স্বাদ জেগেছে মনে। করুক এবার দ্বিতীয় বিয়ে। ও বিয়ে করলে বেলা কেন পারবে না বিয়ে করতে? মুখে বললেও বেলা কখনোই তা করবে না। শুধু শাইনিকে খেপানোর জন্যই কথাটা বলা। এবার ফোন বাজতেই বেলার ঠোঁটের কোণে থাকা দুষ্টুমির হাসিটা চওড়া হল। আঙুলে গুনে বলে উঠল, এই নিয়ে 548+ কল। শিলা বসেছিল ওর পাশে। বেলার কাণ্ড দেখে সে হেসে বলে উঠল, এটা করা কি ঠিক হচ্ছে ভাবি? বেলা অট্টহাসি দিয়ে বলল, অবশ্যই ঠিক হয়েছে। ভাইয়া না জানি পাগল হয়ে যায়। দেখুক কেমন লাগে। বিয়ে করবে, করাচ্ছি বিয়ে। তোমরা এক একজন টম এন্ড জেরির মতো ঝগড়া করছো কিন্তু। বেলা অবাক হওয়ার ভান করে বলল, ঝগড় কোথায় করলাম শিলা? আমি তো ওনাকে সত্যটা বললাম। তুমি কি আর আরাফাত ভাইয়াকে বিয়ে করবে? বেলা দুষ্টু হেসে বলল, করলেও করতে পারি। তোমার ভাই পারলে আমি কেন নই? নারী পুরুষের সমান অধিকার, জানো তো? এ পর্যায়ে শিলার মুখটা গম্ভীর হয়ে গেল। ঠোঁটের কোণে থাকা হাসিটা নিমিষেই মুছে গিয়ে সেখানে বিব্রতকর এক টুকরো হাসি জন্মাল। কোনোরকমে বলল, ভাইয়া তো তোমাকে ভালোবাসে। সে তো আমিও বাসি। তাহলে কেন আরাফাত ভাইয়াকে বিয়ে করবে? তোমার ভাইয়া কেন দ্বিতীয় বিয়ে করবে? শিলা বলল, ওটা তো মজা করে বলেছে। তা জানি না। তবে উনি করলে আমিও করতে পারি। আমি তো আর বুড়ি হয়ে যাইনি যে লোকে আমাকে পছন্দ করবে না। এখনো যথেষ্ট কিউট লুক আছে আমার, তাই না? শিলা হাসার চেষ্টা করে বলল, তা আছে। তুমি দেখতে খুব মিষ্টি। বেলার হাতের ফোনটা আবারও বাজল। এবারেও শাইনি। তবে এবারের ফোনটা কেটে দিয়ে সে শিলাকে ঘিরে বসল। শিলার চিন্তিত, বিমর্ষ মুখখানি দেখে ওর একটু খারাপই লাগল। ওর কি এখানে থাকতে ভালো লাগছে না? নাকি বেলা ওকে ঠিকঠাক সময় দিতে কার্পণ্য করছে? সমস্যা কি ওর? মেয়েটার মনে কি চলছে? বেলা বেশ কিছুক্ষণ ওকে অবলোকন করল। ভাবনা শেষে আনন্দিত গলায় অতি উৎসাহের সহিত জানতে চাইল, তোমার কাউকে পছন্দ আছে শিলা? শিলা বিব্রত কণ্ঠে বলল, আরে না। তোমার ক্লাসমেট বা টিউশনেও কেউ নেই? না। বেলা গম্ভীর গলায় বলল, শুনো শিলা। তোমাকে একটা কথা বলে রাখি, তোমার এখনকার বয়সটা খুব সেনসিটিভ। সেটা জানো তো? শিলা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। এই বয়সে ছেলেমেয়েরা আবেগ দিয়ে বেশি চলে, জানো তো? হ্যাঁ। বেলা আলতো হেসে বলল, এই সেনসিটিভ বয়সটাতে তুমি যতটা আবেগ নিয়ন্ত্রণ করে চলতে পারবে, ততই ভালো। এই বয়সেই বেশিরভাগ মানুষ ভুলের দ্বারস্থ হয়। জগতের সবকিছু আমাদের কাছে রঙিন লাগে। রাগ, জেদ বেড়ে যায়। এগুলোকে একটু কন্ট্রোল করতে পারলে জীবনটা জটিল হবে না। যেমন আমিও এই বয়সটাতে নিজেকে খুব নিয়ন্ত্রণ করে চলেছি। বাবা মাকে নিজের বন্ধু করে নিয়েছিলাম, সব ঘটনা ওদের সাথে শেয়ার করতাম। যার ফলে আমি কোনো প্রবলেমে পড়লে ওরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করত। জানো তো, জগতে বাবা মায়ের চেয়ে ভালো বন্ধু আর একটাও নেই? শিলা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কিন্তু আমার কাছে তো ওরা কেউই নেই।
আর আম্মু তোমাদের সাথে যা করেছে আমি কিছুতেই মাফ করব না তাকে। বেলা ওর কাঁধে হাত রেখে বলল, এভাবে বলতে নেই শিলা। মায়ের ওপর এতটা রাগ রেখো না। তিনি তোমার জন্মদাত্রী, তোমার নিজের মা। শিলা আক্ষেপের সুরে বলল, মা হলেও কি? মায়ের মর্যাদা উনি রাখতে পারেননি। ভাইয়ার সাথে যা করেছে এটা ক্ষমার অযোগ্য। বেলা নিচের ঠোঁটে চিমটি কাটল। ভেবে দেখো, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি যা যা ভুল করেছ তা কি তোমার প্যারেন্টসরা ক্ষমা করে দেয়নি? স্পেশালি তোমার মা? শিলা নীরস গলায় বলল, হুম। তাহলে তুমি কেন পারবে না? তুমি তো তোমার মায়েরই মেয়ে, মানে আরেক মা। ধরো, তুমি একজন মা, আর আন্টি তোমার সন্তান। তাহলে তোমার সন্তান যদি ভুল করে তাহলে মা হয়ে তুমি নিজের সন্তানকে ক্ষমা করতে পারবে না? শিলা ব্যথিত গলায় বলল, মন থেকে আসছে না ভাবি। ক্ষমা তো মন থেকে আসতে হয়, তাই না? বেলা মৃদু হেসে বলল, তুমি সময় নাও। মায়ের জায়গায় নিজেকে বসিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে প্রতিটি মাই নিজের সন্তানের কল্যাণের জন্য যে কোনো কিছু করতে রাজি। শিলা মন খারাপ করে বলল, তা বুঝতে পেরেছি। কিন্তু সত্যিই কি তুমি ভাইয়াকে ছেড়ে আরাফাত ভাইয়াকে বিয়ে করবে? বেলা ভ্রু কুঁচকে বলল, এজন্য তোমার মন খারাপ? শিলা মাথা নিচু করে বলল, হুম। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। বেলা সহাস্যে বলে উঠল, আমিও বাসি। খুব বেশিই ভালোবাসি। ওসব তো ওনাকে রাগানোর জন্যই বলেছিলাম। শিলার অস্থির মনটা যেন প্রাণ ফিরে পেল। যাই হোক, বেলা শাইনিকেই ভালোবাসে। আরাফাত ভাইয়াকে বিয়ে করবে না। সে খুশি গলায় বলল, যাক, নিশ্চিত করলে আমাকে। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি বুঝি। ওর মুখের কথা কেড়ে নিয়ে বেলা বলল, এক মুহূর্তের জন্য তুমি ভেবেছিলে আমি তোমার ভাইয়াকে ছেড়ে আরাফাত ভাইকে বিয়ে করে নিলেও নিতে পারি। কি তাই তো? শিলা বলল, হ্যাঁ। বেলা বলল, এই জীবনে আর পিছু ছাড়ছি না তোমার ভাইয়ের। এতদিন অনেক জ্বালিয়েছে, এবার আমার পালা। দ্বিতীয় বিয়ের অনুমতি নিতে আসলে এমন দেব না, আমাকে ছাড়ার কথা সে বেমালুম ভুলে যাবে। পৃথিবীতে ওই এক পিস অমূল্য জিনিস আছে, যার ভাগ আমি কখনো কাউকে দিতে পারব না। শিলা হাসতে হাসতে বলল, ভাইয়া তোমার জিনিস? বেলা মুখ বাঁকিয়ে উত্তর দিল, জিনিসই তো। সাইন করা আছে তার উপর। আমার নিজস্ব সম্পত্তি। যে ভাগ বসাতে আসবে তার প্রাণনাশ করে ফেলব। শিলা বলল, জিনিয়াস তুমি, ভাবিজান। দেখতে হবে না কার ভাইয়ের বউ। এক্সিলেন্ট। ভালোবাসার ব্যক্তিটির কাছে সবসময় নিজের প্রাধান্যটাই পেতে চায় মানুষ। কিন্তু সেখানে যদি তৃতীয় কোনো ইনসানের নাম আসে, তখন নিজেকে খুব তুচ্ছ মনে হয়। কিন্তু শাইনির বেলার তার ব্যতিক্রম ঘটল। বেলার ওপর প্রচণ্ড রেগে গেল। কেন ওর মুখে অন্য পুরুষের নাম থাকবে? কেন বলবে অন্য কাউকে বিয়ে করতে চায়? বেলা কি বুঝে না তাকে ছাড়া শাইনি সম্পূর্ণ অচল। গাছকে যেমন বাঁচিয়ে রাখতে সারের প্রয়োজন হয়, তেমনি ওকে বেঁচে থাকতে হলে বেলার প্রয়োজন। আর সেখানে ও কিনা নিজের মুখে অন্য অবিবাহিত পুরুষের নাম নিচ্ছে। আবার দুদিন ধরে ওর ফোনও রিসিভ করছে না। সাহস বেড়েছে মেয়েটার। বড্ড সাহস বেড়েছে। ডানা বেশি উড়লে কিভাবে ছাড়তে হয় তা জানা আছে শাইনির। সেই ঘরের মধ্যে পাক খেতে খেতে কয়েকবার ভাবল সে কি করবে। বেলার কথাটাকে সে মোটেও সহজভাবে নিল না, বরঞ্চ বেশ গুরুত্ব দিয়েই নিল। কারণ ওর অনুপস্থিতিতেও আরাফাত নামক ডাক্তার ছেলেটা নাকি বেলাদের অনেক সাহায্য করছে। বাজার করা,
হেলথের খেয়াল রাখাসহ বিভিন্ন কাজে ওদের সাহায্য করেছে, উপরন্তু সে বেলার অতি নিকটাত্মীয়। সে হিসেবে আলাদা একটা কনসার্ন তো থাকবেই। এসবে শাইনির আপত্তি না থাকলেও আরাফাত ছেলেটাকে ওর সহ্য হয় না। চেনা জানা নেই, তবুও শাইনির মনে হয় আরাফাতকে দেখলেই নাক বরাবর ঘুষি মারবে। এরপর বেলার মুখে বিয়ের কথা শুনে ভাবল, আরাফাত নিশ্চয়ই নিজেকে বেলার সামনে এমনভাবে উপস্থাপন করেছে যার ফলে বেলা ওকে বিয়ে করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার স্পর্ধা দেখিয়েছে। এর জন্য বেলার কোনো দোষ নেই। দোষ নিশ্চয়ই ওই আরাফাতের। নিজেকে স্মার্ট দেখাতে চায়। বিষয়টা শাইনি কিছুতেই মানতে পারল না। বাবার সাথে আলোচনা করে খুব দ্রুত নিজের চিকিৎসা, যাবতীয় ফর্মালিটি এবং যা যা দরকারি কাজ ছিল সবকিছু কয়েকদিনের মধ্যেই সেরে ফেলল। তখন অবশ্য শাইনি পুরোদমে সুস্থ। অতঃপর টিকিট কেটে বাবাকে নিয়ে সোজা প্লেনে চেপে বসল। বাংলাদেশ এয়ারপোর্টে এসে পৌঁছাল সন্ধ্যা 7টায়। আলম সাহেবকে মানা করল দেশে ফেরার ঘটনাটা কাউকে না জানাতে। ড্রাইভারকে ব্যাগপত্র বুঝিয়ে দিয়ে জোর করে আলম সাহেবকে বাসায় পাঠিয়ে দিল। আর নিজে এলো আরাফাতের হসপিটালে। আরাফাতের সম্বন্ধে লোক লাগিয়ে আগেভাগেই সব খোঁজ নিয়ে রেখেছিল শাইনি। রাতে যখন ডিউটি শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্য নিয়ে হসপিটাল থেকে ক্লান্ত হয়ে বেরুচ্ছিল আরাফাত, ঠিক তার অদূরেই কয়েকজন ওর জন্য অপেক্ষা করছিল। ছেলেগুলো ওর পথ আটকালে আরাফাত বেশ অবাক হল। কিছু বলতে যাবে, তখনই একদল দুর্বৃত্ত আক্রমণ করে বসে ওকে। 4-5 জন আধবয়সী ছেলে বেধড়ক মারতে শুরু করল আরাফাতকে। ঘটনার আকস্মিকতায় সে কিছুই বুঝে উঠতে পারল না। নাকমুখ দিয়ে রক্ত ছুটার পর হসপিটালের সিকিউরিটি গার্ড দূর থেকে দেখতে পেল ঘটনাটা। বাঁশি বাজিয়ে এদিকে ছুটে আসতেই দুর্বৃত্তরা দৌড়ে পালাল। আর লোকজন ধরাধরি করে হাসপাতালের ভেতর নিয়ে গেল আরাফাতকে। ক্লান্ত অসার দেহখানি এতটা ধকল সইতে না পেরে তখন জ্ঞান হারিয়েছে। একটা হাত ভেঙে দিয়েছে ওর, চোখে মুখে জখম। দূর থেকে তা দেখতে পেয়ে বাঁকা হাসল শাইনি। নিজে মারতে না পারুক, অন্তত বুকের জ্বালাটা মিটল তো। শাইনি প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। ভ্রু উঁচিয়ে বলল, এবার দেখি বেলা বউ, কিভাবে এই হাতভাঙা ছেলেটাকে বিয়ের কথা ভাবো তুমি। যা শিক্ষা দিয়েছি না, তোমার দিকে চোখ তুলেই তাকানোর সাহস করবে না। শীঘ্রই আমি আসছি তোমার কাছে প্রিয়। শ্রাবণ মাস। চারদিকে রোদ্দুরের ঘন ঘটা। খুব সকালেই সূর্য তার উত্তাপে ঝাঁঝিয়ে দিচ্ছে পুরো শহরকে। ভ্যাপসা গরমে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। অশান্ত এই প্রকৃতিকে শান্ত করার জন্য বৃষ্টি প্রয়োজন। কিন্তু আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। শুক্রবারের অলস দুপুর। গরমে অতিষ্ঠ হয়ে রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে কিছু অভুক্ত কুকুর। ঘর্মাক্ত শরীরে ছাদে হাঁটাহাঁটি সেরে নিচে নামল বেলা এবং শিলা। তখনই মায়ের কাছ থেকে জানতে পারল আরাফাতকে কাল রাতে কে বা কারা জানি আক্রমণ করেছে। বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দিয়েছে আরাফাতের। এখন সে হসপিটালে ভর্তি। খবর শুনে বেলা খুব চমকাল, কারণ ওরা দেশে ফিরছে বছরও পুরো হয়নি। আরাফাত খুব ভালো ছেলে এবং ভালো একজন ডাক্তার। ওর প্রতি কার এত রাগ থাকতে পারে যে মেরে হাতই ভেঙে দিল। খুব মন খারাপ লাগল ওর। বিষণ্ণ মন নিয়ে গোসল দেওয়ার উদ্দেশ্যে ঢুকল বাথরুমে। শিলা বেসিন থেকে হাত মুখ ধুয়ে এসে নিজের ফোনটা নিয়ে বসল। নোটিফিকেশনে জমে আছে অপঠিত কিছু মেসেজ। সিন করতেই ভেসে উঠল, হাই শিলুবুড়ি, কি করছিস? শাইনির মেসেজ দেখে খুব একটা চমকালো না শিলা। দক্ষ আঙুল চালালো কিবোর্ড টাইপিংয়ে। লিখল, কিছু না।
4 দিন মেসেজ দাওনি কেন? আমি ওয়েট করছিলাম তোমার মেসেজের জন্য। শাইনি লিখল, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বিজি ছিলাম তাই মেসেজ দেওয়া হয়নি। ওহ আচ্ছা, আজ শরীর কেমন আছে তোমার? আমার বউ কোথায়? ভাবি শাওয়ারে। অসময়ে শাওয়ার নিতে গেল কেন? হ্যাঁ, আজ অনেক গরম পড়েছে। ছাদে হাঁটাহাঁটি করে আরো গরম লাগছিল। ওহ, সে কি এখন রুমে নেই? না। আচ্ছা, তুই যে আমাকে ওর সব খবরাখবর দিস, তা টের পায়নি তো? না। গ্রেট জব। শাইনি তারপর লিখল, একটা সিক্রেট বলি? কাউকে বলবি না। শিলা ভ্রু কুঁচকে লিখল, এভাবে বলছো কেন? আমি কি সবাইকে সব বলে বেড়াই ভাইয়া? তা নয়। তবুও আজকের ব্যাপারটা টপ সিক্রেট রাখবি, অ্যাটলিস্ট আমার বউয়ের কাছ থেকে। ওকে। আর ফোন দিচ্ছি, রিসিভ কর। ফোনেই সব বলছি। আপাতত মেসেজ টাইপিংয়ে ইতি টেনে শাইনি বোনকে ফোন লাগাল। শিলা ফোন ধরে কিছুক্ষণ ভাইয়ের সাথে কথাবার্তা বলে ওর খোঁজখবর নিল। শাইনি বলল, এবার আসল কথায় আসা যাক। হুম। আমি ওই আরাফাত নাটারাফাত ওকে আচ্ছামত ধোলাই দিয়ে হাত ভেঙে দিয়েছি। শিলা চমকে উঠল। বিস্ময় হতবাক হয়ে বলল, আরাফাত ভাইয়ার? ভাবির ফুপাতো ভাইয়ের? হ্যাঁ। শিলা চমকিত গলায় বলল, এরকম কেন করলে? উনি কি করেছিল? শাইনি ভারী গলায় হুমকি দেওয়ার ভঙ্গিতে বলল, তোর ভাবি ওই উজবুক ডাক্তারকে বিয়ে করবে বলছিল। ভাব, যার জন্য এত কষ্ট করলাম সে আমাকে এই কথা বলে, রাগ হবে না আমার? শিলা হেসে বলল, ওটা তো ভাবি তোমার ওপর রেগে বলেছিল। তুমি দ্বিতীয় বিয়ের কথা বলেছিলে কেন? তুমি আরেকটা বিয়ে করলে ভাবি কেন করতে পারবে না? আর ভাবি অন্য কাউকে বিয়ে করবেও না। তুমি কাজটা ঠিক করনি। শাইনি গম্ভীর গলায় বলল, ওই আরাফাতকে আমার একটুও পছন্দ না। এত জেলাস হওয়ার কি আছে ভাইয়া? ভাবি জাস্ট মজা করেছে। ক্ষমা চেয়ে নিও আরাফাত ভাইয়াটার কাছে। তোমার ট্রিটমেন্টের সময় উনি অনেক পরামর্শ দিয়ে হেল্প করেছে। শাইনি কাট কাট গলায় বলল, ইন ফিউচারে এসব মজা করতে না করবি বেলা বউকে। তাহলে ধকল কিন্তু ওর ওপর দিয়ে যাবে না, যাবে বিপরীত ব্যক্তিটির ওপর দিয়ে। শিলা গোমরা গলায় বলল, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আনতে নেই। তোমরা নিজেরাই নিজেদের ভেতর তৃতীয় ব্যক্তির স্থান দিয়েছ, ঝামেলা করছ নিজেদের মধ্যে। অথচ লোকটার এখানে কোনো ভূমিকাই নেই। নির্দোষ একটা ছেলের হাত ভেঙে দিল। দ্বিতীয় বিয়ের কথা বলে খেপানো ঠিক হয়নি তোমার। শাইনি খেপাটে গলায় আস্তে করে বলল, বেলা বউ একটা বোকা। আমি দ্বিতীয় বিয়ে বলতে ওকে বিয়ে করার কথা বুঝিয়েছি, সেই মতো সব ঠিকঠাকও করে ফেলেছি। আরও বুঝেছে আমি বুঝি অন্য কাউকে বিয়ে করার কথা বলেছি। ভাব, সে কতটা নির্বোধ। শিলা বলল, তোমরা দুজনেই নির্বোধ। যাই হোক, আরেকটা সারপ্রাইজ আছে। কি? আমি এই মুহূর্তে কোথায় আছি বলতো? কোথায়? দেশে। আমার নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের প্রিয় বিছানাটায় আয়েশ করে শুয়ে আছি। শিলা বিস্ময়ের সপ্তম আকাশে পৌঁছাল যেন। চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, সত্যি? হুম। আসছি সন্ধ্যায়, বিয়ে করতে। শিলা অবাক হয়ে বলল, কোথায়? কাকে বিয়ে? আমার শ্বশুরবাড়িতে। আমার প্রথম বউকে দ্বিতীয়বার বিয়ে করে, নিজের জীবনে পদার্পণ করাতে চাই। শিলা বলল, কাউকে না জানিয়েই? শাইনি বাঁকা হেসে বলল,
সব অ্যারেঞ্জ করে ফেলেছি বোকা, আমার বউটা বাদে আর সবাই সবকিছু জানে। এমন সময় বেলা ঘরে চলে এলো। ভেজা চুল মুছতে মুছতে দেখল শিলা কানে ফোন নিয়ে কারো সাথে কথা বলছে। ওকে দেখে শিলা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। শাইনির সাথে এখন কথা বললে বেলা সব বুঝে যাবে, প্ল্যান ভেস্তে যাবে, যেটা হতে দেওয়া যাবে না। শিলা ফোনটা কানে লাগিয়েই হাসার চেষ্টা করে বলল, ভাবি, শাওয়ার নেওয়া শেষ? আমি যাব? বেলা সন্দেহ নিয়ে বলল, এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমার শাওয়ার নেওয়া শেষ। তুমিও ফ্রেশ হয়ে নাও। ফোনের ওপার থেকে শাইনি সবটাই শুনতে পেল। যা বোঝার বুঝে গেল, শিলার সাথে এখন কথা বলা যাবে না। তাই সে ফোনটা রেখে দিল। সন্ধ্যা হওয়ার অপেক্ষা শুধু। দুপুরের খাবার দাবারের পর্ব শেষ করে নিজের ঘরে বসে বেলা শাইনির ফোনের অপেক্ষা করছিল। কিন্তু ওই নাম্বার সুইচ অফ। চিন্তিত বেলা ভাবল, হয়তো ওর ওপর রাগ করে ফোন বন্ধ করে বসে আছে। গোমরামুখ নিয়ে বিছানায় শুয়ে আকাশপাতাল চিন্তা করতে করতে একসময় চোখ লেগে এলো ওর। ঘুম ভাঙল সীমা বেগমের কর্কশ গলায় ডাকে। ধরফরিয়ে উঠল বেলা। ঘর অন্ধকার। জানালার ধারের পর্দাগুলো সরানো থাকায় বাইরে দৃষ্টি পড়তেই দেখল দূরের সুউচ্চ ভবনগুলো আলোকিত হয়ে আছে। তার মানে এখন সন্ধে। বেলা চুলগুলো হাত খোপা করতে করতে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সীমা বেগম একটু রেগেই বললেন, কখন থেকে ডাকছি তোকে? দরজা বন্ধ করে না ঘুমালে হয় না? চল আমার সাথে এক্ষুনি। বেলাকে কিছু বলার সুযোগ না দিয়েই সীমা বেগম ওর মাথায় ভালো করে ওড়ানাটা প্যাঁচিয়ে দিল ন। তারপর ওর হাত টেনে ধরে নিয়ে চললেন ড্রয়িং রুমের দিকে। বেলা কিছুই বুঝে উঠতে পারল না, তবে কিছু একটা হয়েছে তা বেশ আন্দাজ করতে পারল। মায়ের পিছু পিছু ড্রয়িং রুমে গিয়ে ওর চক্ষু ছানাবড়া। আলম সাহেব হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন ড্রয়িং রুমে। নাইমুদ্দিন সাহেব, আলম সাহেব, শিলা ছাড়াও কিছু মহিলা, কয়েকজন লোক আর একজন হুজুর বসে আছেন সোফায়। আলম সাহেব বেলার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল ন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। বিস্মিত হল ও। বেলাকে দেখতে পেয়ে উঠে এসে নিয়ে গেল শিলা। ও শুধু অবাক হয়ে সবকিছু দেখে যাচ্ছিল। বাবা কি ওর আবার বিয়ে দেওয়ার পায়তারা করছে নাকি? কিন্তু আলম সাহেবই বা এখানে কেন? ওনাকে হাসি খুশি দেখাচ্ছে। বেলার বিয়ে দেওয়ার কথা থাকলে তিনি তা মানতে পারতেন না নিশ্চয়ই। আর উনি দেশে ফিরলেন কবে? আর শাইনিই বা কোথায়? আলম সাহেব বোধহয় ওর মনোভাব বুঝতে পেরেছিলেন। তিনি সহাস্যে ইশারা করে বোঝালেন ওকে যে শাইনি এসেছে। বেলার হৃদযন্ত্র নামক অঙ্গটি কম্পিত হতে লাগল ভূমিকম্পের ন্যায়। শাইনি এসেছে, সত্যিই এসেছে। কিন্তু কোথায় সে? বেলার সামনে নেই কেন? এত লুকোচুরি কেন করছে? সেই যে এক শরৎ হাসপাতালের আইসি ইউনিটে লোকটাকে সচক্ষে দেখেছিল, তারপর তো আর ওদের দেখাই হয়নি। বছর ঘুরে আবার শ্রাবণ এসেছে। আর এই শ্রাবণেই যে ওর দেখা পাবে ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি বেলা। ওর নয়ন দুটো অশ্রুসিক্ত হয়ে পড়ল। এসব ভাবতে ভাবতে বেলা অন্য একটা জগতে ঢুকে পড়েছিল যেন। কিন্তু হুজুরের কণ্ঠস্বর শুনতে পেয়ে ওর ঘোর কাটে। যাকে ও এতক্ষণ হুজুর ভাবছিল সে আসলে কাজী, আর এখানে তিনি বিয়ে পড়াতে এসেছেন। শাইনির আর বেলার নাম বলতে বলতে কাজী বিয়ে পড়ানো শুরু করল। বেলার চোখ তখন জলে ভেজা। বিয়ে পড়ানোর এক পর্যায়ে বিয়েতে রাজি থাকলে বেলাকে কবুল বলতে বলা হল। ঘোরের মধ্যে থেকেই ও একবার বাবার দিকে তারপর আলম সাহেবের দিকে তাকালেন।
অনি মাথা নাড়িয়ে সায় জানাতেই বেলা 3 কবুল বলে ফেলল। তারপর রেজিস্ট্রার পেপারেও সাইন করে দিল। বিবাহ সংক্রান্ত সকল ফর্মালিটি শেষ হতেই কাজীসহ মেহমানরা মিষ্টিমুখ করে বেলাদের বাসা থেকে বিদায় নিলেন। বেলা তখনও নিজের ঘরে অপেক্ষায়, কখন শাইনির দেখা পাবে। লোকটা ওর অন্তরালে কেন? সামনে এসেও দেখা দিচ্ছে না। নিষ্ঠুর কেন লোকটা? বিয়ের সময়ও ওকে দেখা দেয়নি। সে কি জানে না, বেলার তৃষ্ণার্ত চোখ দুটো ওকে পাগলের মতো খুঁজে চলেছে বাড়ির আনাচে কানাচে। রাত 8টা। ডাইনিং রুম থেকে প্লেট, চামচ, গ্লাসের টুংটাং শব্দ ভেসে আসছে। খেতে বসেছে হয়তো কেউ। বেলা আওয়াজ শুনেও উঠল না। মন ভালো নেই। আর মন ভালো না থাকলে পৃথিবীর সবকিছু অসহ্যকর লাগে। ভাঙচুর করতে ইচ্ছে হয়। বেলা অভিমানী মন নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে রইল। সেখানেও ভালো লাগছে না। বাইরে গিয়ে শাইনিকে খুঁজাখুঁজি করতেও ইচ্ছে করছে না। অগত্যা নিজের ঘরে ফিরে এলো। কাউচে চোখ বন্ধ করে বসে রইল। ওর অস্থিরতার মধ্যেই ঘরে ঢুকল শিলা। কারোর আওয়াজ পেয়ে বেলা চোখ খুলে তাকাল। শিলার চোখমুখে খুশি খুশি ভাব। বেলার কাছে এসে ওকে জড়িয়ে ধরে বিগলিত গলায় বলল, আমার ভাইয়ার জীবনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন করে নতুন জীবনে প্রবেশ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাবি। বেলা স্মিত হাসল, তারপর চোখমুখ কুঁচকে সন্দেহী গলায় জিজ্ঞেস করল, তুমি সবকিছু জানতে শিলা? না। ভাইয়া দুপুরে ফোন করে জানালো আমাকে। তোমাকে সারপ্রাইজ দিবে বলে আমাকে বলতে বারণ করে দিয়েছে। বেলা নির্লিপ্ততা হেসে দরজায় উকিঝুঁকি দিল। ফিরে এসে শিলাকে জিজ্ঞেস করল, তলে তলে শয়তানি মহাশয়ের। তা কোথায় উনি? শিলা ভ্রু উঁচিয়ে বলল, এত প্রেম দেখার জন্য একেবারে উসখুস শুরু করে দিয়েছ। বেলা অস্থির হয়ে বলল, ঠিক তা নয়। যাই হোক, আঙ্কেল কোথায়? আব্বুকে বেশ কিছুক্ষণ আগে দেখলাম, কথা বলছে নাইমুদ্দিন আঙ্কেলের সাথে। ড্রয়িং রুমে? আসলে আঙ্কেলের সাথে আমার কথা ছিল না। ওনারা দুজন একটু আগেই বেরিয়ে গেলেন। ফিরতে রাত হবে একটু। বেলা বিষণ্ণ গলায় বলল, ওহ আচ্ছা, তোমার সাথেও উনি দেখা করেননি? শিলা হেসে বলল, করেছে তো। ওই যে বিকেলে যখন ঘুমাচ্ছিলে তুমি, ছাদে বসে সবাই আড্ডা দিয়েছিলাম। বেলা আতকে উঠে বলল, আমাকে ডাকোনি তুমি? এত কাছে থেকেও দেখা দেননি উনি? এত খারাপ লোক জীবনেও দেখিনি আমি। শিলা হাসতে লাগল। বেলা মুখ ফুলিয়ে বিছানায় গিয়ে বসে রইল। ইচ্ছে করছে দুনিয়ার সবকিছু উল্টাপাল্টা করে দিতে। লোকটা এত কষ্ট দেয় ওকে যে আর নিতে পারছে না। এরই মধ্যে সীমা বেগম ডাক পারলেন রাতের খাবার খাওয়ার জন্য। শিলা আগেই খেয়ে নিয়েছে তাই ও আর যাবে না। বেলার খিদে নেই। শিলা জোর করে ওকে খেতে পাঠালো। এটাও নাকি শাইনির আদেশ। বেলা এতক্ষণে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে সব প্ল্যান ওরা দুই ভাইবোন মিলেই করেছে। শিলার ওপর অভিমান হলেও কিছু বলতে পারল না। ডাইনিং টেবিলে সব খাবার সাজিয়ে রেখে দিয়েছে সীমা বেগম। তিনিও খাননি, মেয়ের সঙ্গে খাবেন বলে। বেলাকে গম্ভীর দেখে তিনি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মুখখানা এত গম্ভীর কেন? বেলা আশেপাশে তাকিয়ে বলল, বাসা এত নীরব কেন? এতক্ষণ শোরগোল শোনা যাচ্ছিল। তোর শ্বশুর আরাফাতের আব্বা ওরা খেয়ে উঠল একটু আগে। তারপর তোর আব্বুকে নিয়ে হাওয়া খেতে বাইরে গেছে। বেলা অবাক গলায় বলল, হাওয়া খেতে? হুম।
কেন? বেলা টেবিলে বসতে বসতে বলল, শিলা এমনভাবে কথাটা বলেছে যে আমি ভাবলাম কোনো কাজে বাইরে গেছে বুঝি। সীমা বেগম প্লেটে পোলাও বেড়ে দিতে দিতে বললেন, কাজে না। আরাফাতের অবস্থা কেমন এখন? বাসায় নিয়ে গেছে, ভালোই এখন। আমাদের কি দেখতে যাওয়া উচিত? যাব একদিন সময় করে। আমাদের বেলায়ও কত সাহায্য করেছে ছেলেটা। শোন, তোকে একটা কথা বলি, হয়তো তুই জানিস না। বেলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? সীমা বেগম নির্লিপ্ততা কণ্ঠে বললেন, শাইনি কিন্তু তোকে ছেড়ে ভিনদেশে গিয়ে চিকিৎসা করাতে রাজি হয়নি। তুই জ্ঞান হারিয়ে ফেলার পর আরাফাতি শাইনিকে বুঝিয়ে রাজি করেছিল কিন্তু বিদেশে চিকিৎসা নিতে। তখন তো শাইনির অবস্থা অনেক খারাপ ছিল। বেচারা তখনও তোর না খাওয়া, শরীরের প্রতি অযত্ন অবহেলা মেনে নিতে পারেনি, যার ফলে বাধ্য হয়ে শাইনি রাজি হয়েছে, যাতে ও ভালো হয়ে যায় আর তুই ওর জন্য চিন্তা না করিস। ভালোবাসার মানুষকে কেউ ছেড়ে যেতে তো আর চায় না, তাই না? বেলা মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে চোখ বড় বড় করে বলল, তুমি এসব কথা আজ বলছো আমাকে? আমি কি আর জানতাম নাকি? তোর আব্বুর পেট থেকে বের করেছি সেদিন। এতদিন বলেনি কেন? তুই নাকি চিন্তা করে কষ্ট পেতি তাই। বেলা শুকনো কণ্ঠে বলল, জিনিয়াস আব্বু। খেয়ে নে। তা তোমার জামাই বাবাজি কোথায়? তার চাঁদপানা মুখখানা দেখাচ্ছে না কেন আমাকে? সীমা বেগম আড়ালে হেসে বললেন, সময় হলে নিজেই সামনে আসবে। তুই খাওয়া শেষ কর মা। সারপ্রাইজটা কেমন দিল সেটাই বল না। বেলা চিবিয়ে চিবিয়ে বলল, তোমাদের এসব সারপ্রাইজ একদম বাজে। দয়া করে সারপ্রাইজ সারপ্রাইজ খেলাটা এবার বন্ধ করো আর তোমার জামাই বাবাজিকেও কথাটা জানিয়ে দিও। তার তো এখন আর বেলা বউয়ের প্রয়োজন নেই। রাতের আকাশে ফুটে আছে কোটি কোটি তারা, মোমবাতির মতো মিটিমিটি করে জ্বলছে, তাকালেই যেন চোখ টিপে দেয়। বেলার মাথাটা ভার ভার লাগছিল, তাই সীমার ঘর থেকে মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়ে ড্রয়িং রুমের দরজায় একটি যুবককে দেখে ওর চোখ আটকে গেল। নিমিষেই ভুলে গেল মাথার ভেতর দপদপ করা যন্ত্রণার কথা। মনের ভেতর জমা অন্তর্দহনের অগ্নি বরফের ন্যায় গলে গিয়ে প্রশান্তির উষ্ণ বাতাস বয়ে গেল যেন। অভিমানের তলায় চাপা পড়া ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতির প্রয়াস ঘটল যেন আরও একবার। হৃদযন্ত্রের দগ্ধপোড়া ভাবটা ক্রমেই শীতল হাওয়ায় ছেয়ে গিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাল। বেলার অশ্রুসিক্ত চোখজোড়া থেকে নেমে এলো বাড়িধারার অবাধ বর্ষণ। এলোমেলো পায়ে ছুটে এসে আছড়ে পড়ল যুবকটির বুকে। যুবকটিও পরম যত্নে ওকে আগলে ধরল, মুখে তার স্বস্তির চিহ্ন, প্রশান্তির হাসি। বেলা ক্রন্দনমিশ্রিত কণ্ঠে বলল, আপনি এত খারাপ, আমি ভাবতেও পারিনি। এত নির্দয় মানুষ আমি কখনো দেখিনি। আমার থেকে এত লুকোচুরি করার মানে কি? শাইনি হেসে বলল, লুকোচুরি করে দেখলাম বউ আমাকে কতটা চোখে হারায়, ভালোবাসে। বেলা শাইনির বুকে ধাক্কা দিয়ে বলল, ভালোবাসি না। ধাক্কা খেয়ে শাইনি কিছুটা পেছনে সরে বুকে হাত দিয়ে ছোট ছোট চোখ করে বলল, ব্যথা হয় এখানে। বেলা উদ্বিগ্ন স্বরে বলল, দুঃখিত, খুব দুঃখিত আমি। কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান, আমি আসলে বুঝতে পারিনি। বেলা শাইনির শার্ট আঁকড়ে দেখার চেষ্টা করে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। শাইনি ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, অস্বীকার করে লাভ নেই। ভালোবাসো যে, তা তো আরও একবার প্রমাণ হয়ে গেল বেলা বউ আমার। হৃদয়হরণ করা হরিণী আমার। বুকের বাঁ পাশে ব্যথা ধরিয়ে দেওয়া সুন্দরী আমার। বেলা শেষের মেঘরানী, শ্রাবণের এক টুকরো বৃষ্টি আমার।
মনপ্রাণ হরণকারী প্রাণনাশিনী আমার। বেলা শীতল চোখে চেয়ে রইল ওর চেহারার পানে। হুট করে শাইনির বুকে মাথা রেখে কাপা কাপা গলায় বলল, আপনি কি সত্যিই এসেছেন, নাকি আমার ভ্রম? শাইনি বিগলিত গলায় বলল, পরখ করে নাও, হয়তো ভ্রমই। তোমার মাথা যন্ত্রণার কারণে স্বাভাবিকভাবে সবকিছু দেখতে পারছ না। এতদিন যা ঘটেছে সবকিছু ভ্রম বিভ্রম ছিল, মনে করে ভুলে যাও। বেলা চকিতে তাকালো ওর দিকে। শাইনির চেহারা হাসি মিশ্রিত। ও কি সত্যিই বলছে যে এতদিনের সবকিছু ভ্রম মনে করে ভুলে যেতে? বেলার তা বোধগম্য হল না। বিস্ময় অভিভূত বেলার কাছে সবকিছু স্বপ্নই মনে হচ্ছিল। এই বুঝি ঘুম থেকে উঠে দেখবে সবকিছু কল্পনা ছিল। শাইনি ওর চমকানোটা বেশ ভালোই উপভোগ করছে। ড্রয়িং রুমের দরজায় কাছেই দুজনে দাঁড়িয়েছিল। সীমা বেগম, শিলা হাসছেন বেলার কাণ্ড দেখে। শাইনি বলল, এবার তো ঘরে ঢুকতে দাও, পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। বেলা মাথা তুলে দরজা থেকে খানিকটা সরে দাঁড়াল। শাইনি ঘরে ঢুকল, পেছনে পেছনে বেলাও এলো। সীমা বেগম আর শিলার হাসি দেখে বেলা কটমট করে তাকাল। শাইনি বেডরুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে আসতেই সীমা বেগম জোর করে খেতে নিয়ে গেলেন ডাইনিংয়ে। আনন্দে তখন বেলার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে। সব দুশ্চিন্তা আর বিরহের যন্ত্রণা নিমিষেই সুখের আলোয় আন্দোলিত হতে লাগল যেন। মানুষটা তার সামনে বসে খাচ্ছে, কতদিন পর দৃশ্যটা অবলোকন করল ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হল। আল্লাহ ওর কথা শুনেছেন, লোকটাকে ওর কাছে সুস্থ করে পাঠিয়েছেন। বেলা শুকরিয়া আদায় করে নিল। এরই মধ্যে হাঁটাহাঁটি সেরে বাসায় ফিরে এলেন নাইমুদ্দিন ও আলম সাহেব। বেলা আলম সাহেবকে দেখে এগিয়ে গেল। অনেক কথাবার্তা বলল ওনার সাথে। নাজনীন বেগমের ব্যাপারেও কথা হল। শিলার কথা চিন্তা করে ওনাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করল। আলম সাহেব রাজি হলেন না, কারণ সত্যিটা এখন শাইনিও জানে। সত্যটা জানার পরে শাইনি ভালোমন্দ কিছুই বলেনি ওনাকে। তাই তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তবে তিনি নিজেও নাজনীন বেগমকে ক্ষমা করেননি। দুঃখের দিনে যে পাশে না থাকে, সুখের দিনে তার পাশে থাকার অধিকার নেই। মানুষ চেনা যায় দুঃখ বিপদাপদের দিনে। বেলার সঙ্গে আলম সাহেবের কি কথা হলো শাইনি তা জানতে চাইল না। সব কাজ শেষ হওয়ার পর বাসার সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করল। সবাই খুব ক্লান্ত থাকায় এরপর ঘুমানোর উদ্দেশ্যে যার যার ঘরে চলে গেল। বেলার সঙ্গে শাইনিও ওর ঘরে চলে এলো। কতদিন পর দুজন কপোতকপতি প্রিয় মানুষটাকে পাশে পেয়েছে নিজেদের। শাইনি বিছানায় শটান শুয়ে পড়ল। বেলা জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, নাজনীন আন্টিকে ফিরিয়ে আনার জন্য আপনার অভিব্যক্তি কি? শাইনি চোখ তুলে তাকাল। তোমার কি? বেলা বিনীত কণ্ঠে বলল, ফিরে আসুক, অন্তত শিলার জন্য। শাইনি সঙ্গে সঙ্গেই বলল, সেটাই হবে। বেলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, মন থেকে বলছেন তো? শাইনি ওর মাথার নিচে দুটো হাত যুগলবন্দি করে রাখল। তারপর শূন্য দৃষ্টিতে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বিষাদভরা কণ্ঠে বলল, কোনোদিন কল্পনাও করিনি তিনি আমার মা নন। আমার যে জন্মদাত্রী একজন মা ছিল, তা আমি জানতে পারি মাস 6 আগে। বাবা নিজেই বলেছিল। হসপিটালের বেডে শুয়ে সেদিন আমি অনুভূতি খুঁজে পাচ্ছিলাম না, কষ্টের সৃষ্টে আমার বুক দুমড়ে মুচড়ে কয়েক ফোঁটা জল চোখের কোণে জমেছিল।
শিলার মা আমার মা নয়, আমার মা নেই, তাকে চোখের দেখাও দেখিনি, সে পৃথিবীতেই নেই, এসব কিছুতেই মানতে পারছিলাম না আমি। শিলার মাকে আমি এত ভালোবাসতাম যে উনি যা বলতো আমি তাই করতাম। তবুও উনি আমার প্রতি কখনো মনোযোগ দেননি, যার ফলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমেই মাছেলের মধ্যে যেটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা তাও কমে যাচ্ছিল। তবুও সম্মান শ্রদ্ধা করতাম ওনাকে, এসব কিছু মানলাম। কিন্তু আমার অসুস্থতার সুযোগ নিয়ে তিনি যে তোমাকে প্রতিনিয়ত আমার থেকে দূরে করার চেষ্টা করেছে এটা আমি মানতে পারছি না কিছুতেই। এজন্য মন থেকে ক্ষমাটা আসছে না। মন থেকে ক্ষমা না আসলেও আমি কিছুই বলবো না তাকে, কারণ সারা জীবন আমি মা বলেই মেনে এসেছি তাকে। আব্বু চাইলে ফিরিয়ে আনতে পারে, আমার সমস্যা নেই কোনো, তবে কোনোদিন আর নিজের মা ভাবতে পারবো না আমি। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে শাইনি উত্তেজিত হয়ে পড়ছিল। বেলা ঘাবড়ে যায়। ওর ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেটা অনুমান করার চেষ্টা করে। শাইনিকে আর কোনো কথা জিজ্ঞেস না করে চুপটি করে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। শাইনি ওর চুলে মুখ ডুবিয়ে বলে, কষ্ট পেয়েছিলাম খুব। বেলা আনমনে বলে, কষ্টের পরেই সুখ আসে। শাইনি বিগলিত গলায় বলে, দূরে থাকলে নাকি সম্পর্ক একে অপরের প্রতি টান ভালো হয়? আমার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রেমে পড়েছি আবার নতুন করে, তোমার ভালোবাসি। শাইনি ঠোঁট ছোঁয়ালো বেলার চিবুকে, কপলে। অদ্ভুত এক ভালোলাগা শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল ভালোবাসা নামক অদ্ভুত অনুভূতির স্রোত। এতগুলো রাত অপেক্ষার প্রহর কাটিয়ে ভালোবাসার মানুষটাকে নিজেদের কাছে পেয়েছে দুজন। এই পাওয়াটাই তো ভাগ্যের ব্যাপার। ভোরের নরম রোদ চোখের উপর মাখামাখি হতেই আখি পল্লব দুটো কুঁচকে ফেলল বেলা। পক্ষীদের কিচিরমিচির শব্দ খুব জোরে কানে বাজছে। বিরক্তি নিয়ে উঠে বসল ও। চোখজোড়া আধো আধো খুলে জানালার পর্দাটা সে টেনে দিল। এলোমেলো খোলা চুলগুলো পিঠের নিচে পড়ে আছে। বিছানার পাশের ড্রয়ার থেকে চুলের কাটা বের করে সযত্নে চুল বাঁধলেও বিরক্তির কালচে আধারে ছেয়ে আছে ওর চেহারা। বিছানার অপর পাশে চোখ পড়তেই বিস্মিত মুখটা অল্পবিস্তর হা হয়ে গেল। শাইনি উদম গায়ে শুয়ে আছে, তাও আবার ওর কোলের ওপর হাত রেখে। মানে কি? তাহলে সত্যিই এটা কাল রাত থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ওর ভ্রম বলে মনে হচ্ছিল শুধু। বেলা শিওর হওয়ার জন্য নিজের হাতে নিজে খুব জোরে চিমটি কাটল, চোখ ডলে ভালো করে তাকালো সে শাইনির দিকে। না, সবকিছু ভ্রম নয়। বেলার ঠোঁটের কোণে ভোরের টুকরো রোদের মতো এক চিলতে হাসি ফুটে উঠল। এগিয়ে গিয়ে চুমু খেল শাইনির ঘুমন্ত চোখের পাতায়। নিজের ওপর কারোর অস্তিত্ব টের পেয়ে শাইনির ঘুমটা ভেঙে গেল। কিন্তু বেলার কাণ্ড দেখার জন্য সে চোখ বুজে ওর অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। বেলা চুমু খেয়ে ফট করে সরে যেতে নিলেই শাইনি রোবটের মতো চোখ খুলে তাকায়। বেলা অবাক হয়ে ভ্রু কুঁচকে ফেলে। শাইনি ঘুম ঘুম কণ্ঠে বলল, সুযোগ নেওয়া হচ্ছিল নাকি আমার? বেলা ভীষণ লজ্জায় পড়ে যায়। আমি কেন সুযোগ নিতে যাব? তাহলে এতক্ষণ কি করছিলে আমার ওপর ঝুঁকে? বেলা থতমত খেয়ে বলল, আপনার চোখের ওপর মশা বসেছিল। শাইনি ভার গলায় বলল, রাতে শাশুড়ি মা নিজে অ্যারোসল স্প্রে করে গেছেন ঘরে। মশা আসলো কোথা থেকে? আর তাছাড়াও মশা তো আর আমার চোখের ওপর বসে চুমু খাবে না, খাবে আমার রক্ত। লজ্জামিশ্রিত কণ্ঠে বলল, ধুর, ভালোই মিথ্যে বলা শিখেছ দেখছি। বেলা বলল, জানেনই যখন, আবার এত জেরা করছেন কেন? শাইনি বাঁকা হেসে বলল,
ভালো লাগে তাই। পানিশমেন্ট দেওয়ার আগে জেরা করে নেওয়াটাই তো নিয়ম। অপরাধীকে হাতে নাতে ধরা হয়েছে বলে কি জেরা করব না? বেলা ভ্রু কুচকাল। অপরাধী, জেরা এসব কি বলছেন আপনি? শাইনি বাঁকা হেসে বলল, আমার শান্তিপূর্ণ ঘুমটা ভেঙেছে তোমার সুইট মর্নিং কিসের কারণে? অথচ আমি রাতে যখন চাইলাম তখন দিল না। নিজে থেকে তো কোনোদিনও আদর দাওনি আমায়, আমি কিন্তু কাল রাতে নিজে থেকেই তোমাকে আদর দিল আমি এতটাও কিপটে নই। আর বিনিময়ে কি দিল এটা তুমি? পিঁপড়ের সাইজের একটা সুইট মর্নিং কিস। তুমি আমার অধিকার ক্ষুণ্ণ করেছ, তাই তুমি অপরাধী। তার জন্য এখন কি পেতে হবে? ইয়েস, পানিশমেন্ট। রাতের কথা মনে পড়ে যাওয়ায় বেলা লজ্জায় মুখ নামিয়ে ফেলল। এই লোক এমন নির্লজ্জ, বেহায়া কেন? প্রসঙ্গ এড়ানোর জন্য কিছু একটা করা উচিত, আর তা হল ঘর থেকে বেরিয়ে যাওয়া। শাইনির সামনে থাকলে সে অনর্গল কথা বলে বেলাকে লজ্জা দেওয়ার চেষ্টায় থাকবে, যেমনটা পাহাড়ে থাকার সময় করত। পুরনো স্মৃতিগুলো মনে পড়তেই একরাশ ভালো লাগায় ছেয়ে গেল বেলার উদাসী মনটা। ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা নামাতেই শাইনি লাফ দিয়ে বিছানায় উঠে বসল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, যাচ্ছ কোথায়? বেলা হতভম্ব গলায় বলল, ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যাব। কেন? এত সকালে কেন? সকাল 7:30। আর আপনি এত সকাল বলছেন? আঙ্কেল আছেন বাসায়, আম্মু একা একা নাস্তা বানাতে হিমশিম খাবে। আমার যাওয়া দরকার সেখানে। শাইনি মুখ গম্ভীর করে বলল, আমার থেকে পালানোর চেষ্টা তাই না? বেলা স্বীকার করল না। হঠাৎ মনে পড়ে যাওয়ায় সে শাইনিকে বলল, আমাদের আরাফাত ভাইকে কে বা কারা জানি মারধর করেছে। ঘটনাটা জানেন আপনি? শাইনির কপালে ভাঁজ পড়ল। সে কে? আরাফাত ভাই, আপনার চিকিৎসায় যিনি অনেক হেল্প করেছিলেন। শাইনি কটমট করে বলল, ওই ডাক্তার? বেলা দুঃখ পাওয়া গলায় বলল, হ্যাঁ। জানেন, কিছু দুর্বৃত্ত ওনার ওপর অ্যাটাক করেছিল। হাত ভেঙে অনেক জখমও হয়েছে। শাইনি কাট কাট গলায় জিজ্ঞেস করল, তোমার কষ্ট হচ্ছে? বেলা মন খারাপ করা গলায় বলল, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। যে লোক ওনার এই অবস্থা করেছে তাকে সামনে পেলে ঠাটিয়ে গাল ফাটিয়ে দিতাম। গুন্ডাগিরি সব জায়গায় চলে না, ভালো একটা মানুষের ওপর কিসের এত রাগ থাকতে পারে কারোর? স্ট্রেঞ্জ। শাইনি এবার রেগে বলল, উচিত শিক্ষা হয়েছে। অন্যের বউয়ের কাছে নিজেকে স্মার্ট প্রমাণ করতে গেলে এরকম অবস্থাই হবে। বেলা চোখ বড় বড় করে বলল, মানে? আপনি ওনার এই অবস্থা করেছেন? শাইনি অগ্নিদৃষ্টিতে তাকাল। করেছি, 100 বার করব। বেলা আর্তনাদ করে বলল, কেন? তোমার কাছে স্মার্ট সাজতেন চেয়েছিল। দেশে ফিরে প্রথমেই ওর ক্লাস নিয়ে নিলাম। বলেই চুপ করে গেল। কারণ বেলা জ্বলন্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। চুপ হয়ে যাওয়ায় বেলা পুরো ঘটনা শোনার জন্য ওকে চেপে ধরল। অগত্যা শাইনি পুরোটা স্বীকার করল ওর কাছে। সব শুনে বেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। এমনও লোক হয়? এত জেলাসি শাইনির মাঝে? যদিও বেলার নিজেরও কম নয়। হোটেল ঘরের কথা মনে পড়তেই আনমনে হেসে উঠল। তবুও শাইনির এই কাজটা করা উচিত হয়নি। আরাফাত নিতান্তই ভদ্র ছেলে, যথেষ্ট স্মার্টও। ওর বিয়ের জন্য মেয়েও দেখা হচ্ছে। বেলার সামনে কখনোই নিজেকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করেনি। ওরা তো খুব ভালো বন্ধু।
বেলা মুখ গম্ভীর করে বলল, আপনি ওনার কাছে ক্ষমা চেয়ে নিবেন। শাইনির কপালে ভাঁজ পড়ল। কেন? আমি বলছি তাই। শাইনি বলল, পাগল। যদি জানতে পারে আমি করেছি তাহলে তোমাদের ফ্যামিলির সাথে রিলেশন থাকবে না। বেলা চিন্তিত মুখে বলল, ঘটনা জানানোর প্রয়োজন নেই, সেটা পরে একদিন আমি বলবো। আপনি ওনাকে সরি বলবেন। শাইনি হতাশ হয়ে মুখ কালো করে বলল, দেখা যাবে। বেলা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, যাই হোক, আপনি উঠে ফ্রেশ হয়ে নিন। ঔষধের বক্সটা টেবিলের ওপর রাখা আছে, ভুলে যাবেন না আবার। আর কাজটা মোটেও ভালো করেননি আপনি। শাইনি বিগলিত গলায় বলল, ঠিক আছে। বেলা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শাইনির কাপড়চোপড় বের করে বিছানার ওপর রেখে দিয়ে রান্নাঘরে মাকে সাহায্য করতে চলে গেল। শাইনির মন ভার হয়ে আছে। বেলার মুখে আরাফাতের নাম ওর একদমই সহ্য হচ্ছে না। ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে সে বলল, যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। বিকেলের দিকে বেলার পুরো পরিবার আরাফাতদের বাসায় ওকে দেখতে গেল। শাইনি মোটেও রাজি হচ্ছিল না, কিন্তু বেলা জোর করাই যেতেই হল। নাইমুদ্দিন সাহেব, সীমা বেগম, শিলা, আলম সাহেবও গেলেন। শিলা এবং সব বয়স্ক ব্যক্তিরা ব্যস্ত ড্রয়িং রুমে গল্প গুজবে। আর ওখানে গিয়ে বেলা শুধু আরাফাতের সাথেই গল্পগুজব করে কাটাল। শাইনির সঙ্গে কথা বলল না, এড়িয়ে চলছিল। মনে মনে অভিমান আর রাগ হয় শাইনির। পরে নিজে থেকেই আরাফাতের কাছে গিয়ে সরি বলল। আরাফাত অবাক হয়ে বলল, আপনি কেন সরি বলছেন? শাইনি থমথমে গলায় বলল, আসলে আমি বেলা শাইনির কাণ্ড দেখে ভেতরে ভেতরে হেসে খুন। এবার ওকে থামিয়ে দিয়ে আরাফাতকে উদ্দেশ্যে করে বলল, এমনি বলেছে, উনি সারাদিন কাউকে না কাউকে সরি বলতেই থাকেন। এটা ওনার ব্যাড হ্যাবিট বলতে পারেন। আরাফাত হেসে বলল, ও হাই সি। বাই দ্য ওয়ে, আমার জন্য একটা মেয়ে ঠিক হয়ে গিয়েছে। এবার বোধহয় বিয়েটা সেরে ফেলতেই হবে। শাইনির বুক থেকে ভারী পাথরটা নেমে গেল যেন। বলল, নতুন জীবনের জন্য অগ্রিম শুভ কামনা, ডাক্তার সাহেব। তারপর মনে মনে বলল, যাক, হাতভাঙা ডাক্তার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাক, আমি এবার নিশ্চিন্ত। বেলা বউ আমারই থাকবে আজীবন। বেলা আর চোখে ওকেই লক্ষ্য করছিল। ওকে মুচকি হাসতে দেখে নিজেও হেসে ফেলল। লোকটা পাগলই বটে। আরাফাতদের বাসা থেকে বিদায় নিতে নিতে রাত 9টা বেজে গেল। যার ফলে সেদিন আর শাইনিদের বাড়ি ফিরে যাওয়া হয়নি। পরদিন সকালে নাস্তা সেরে কেঁদে কেটে বুক ভাসিয়ে বেলা শাইনির সঙ্গে রওয়ানা দিল ভালোবাসার সংসারটাকে নতুন উদ্যমে শুরু করার জন্য। পুরনো সকল ঝামেলা মিটল, বেলার বাবা সবকিছু খুশিমনে মেনে নিয়েছে, শাইনিও সুস্থ। এসবের থেকে খুশির বিষয় আর কি হতে পারে? বেলার কথায় আলম সাহেব নাজনীনকে বাড়িতে ফিরিয়ে আনলেন। তিনি খুব অনুতপ্ত। কিন্তু বেলা ছাড়া আগের মতো তার সাথে আর কেউ কথা বলে না। অবশ্য বেলার বিশ্বাস, সময়ের সাথে তার ভালোবাসার সংসারে যেটুকু জটিলতা আছে সেসবও মিটে যাবে। একটা অনাবিল সুখের ঘর হবে ওর, সবাইকে নিয়ে ভালো থাকবে। সময়টা শ্রাবণের মাঝামাঝি। বৃষ্টি শেষে পূর্বাকাশ দখল করে উঠেছে রংধনু। সোনালি সূর্য মেঘের নিচে ঢাকা পড়েছে সেই কখন। আকাশে ওড়াওড়ি করা কালচে তুলোর মতো মেঘপুঞ্জরা দ্রুতগতিতে পথ পাড়ি দিচ্ছে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে বেলা লক্ষ্য করছিল রক্তিম আভায় রচিত আকাশের লালিমাটুকু।
গায়ে তার ঘন মেঘ অঙ্কিত শাড়ি, চুলগুলো এলো করা খোপায় আটকে আছে, মুখে নেই কোনো প্রসাধনী। কয়েক গাছি চুল কানের পাশে পড়ে আছে অবহেলিতভাবে। শাইনি সেগুলো কানের পেছনে গুজে দিল। মুগ্ধ চোখে তার প্রাণনাশিনীর দিকে তাকিয়ে কপালে চুমু এঁকে দিল। বেলা মুচকি হাসল। বিমোহিত গলায় বলল, খুব সুন্দর আজকের আকাশ, তাই না? শাইনি ভ্রু কুঁচকে ওকে লক্ষ্য করে বলল, হ্যাঁ, আজকের আকাশ খুব সুন্দর। শ্রাবণের আকাশে আজ অনেক মেঘ। বেলা এবার দৃষ্টি ফিরালো শাইনির দিকে। একবার নিজের দিকে তাকিয়ে তারপর কঠিন গলায় বলল, আমি আমার কথা বলছি না। আমিও আমার কথা বলছি না। বলছি আজ শ্রাবণের আকাশে অনেক মেঘ। মেঘের রঙে মেঘবতী সেজেছে সে। বেলা ধৈর্যহীন গলায় বলল, আপনি পারেনও বটে। ভালোবাসি বলেই না। বেলা হেসে ফেলল। তখন পাহাড়ের ওপর ঝুপ করে নেমে পড়ল এক পশলা বৃষ্টির রুমঝুম ছিটেফোঁটা। দুজন চলে এলো খড় দিয়ে তৈরি করা সেই ঘরটির ভেতর। প্রায় ৩ বছর পরেও ঘরটি আগের মতোই আছে। শ্রাবণ এলেই পাহাড়ে আসার জন্য শাইনি উদ্গ্রীব হয়ে পড়ে। এবার বেলাকে সঙ্গে করেই নিয়ে এসেছে। দুজন একান্তে পাহাড়ের মাঝে সময় কাটাতে খুবই ভালোবাসে। সবকিছু খুন রঙিন মনে হয়। এই পাহাড়, সবুজ গাছাগাছালির হিমেল বাতাস, পাহাড়ের পাদদেশের ছোট ছোট ঘরবাড়ি, দূরের মন্দির থেকে আসা ঘণ্টার আওয়াজ সবই মনে দোলা দিয়ে যায়। পাহাড়ে ওপর মাচায় বসে ওরা দুজন পাশাপাশি বসে যখন রাতের আকাশ দেখে, তখন মনে হয় তাদের চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নয়। আজকের আকাশেও অসংখ্য তারা। রাত নেমেছে অনেক আগে। শাইনি বেলার হাড়মাংস জ্বালিয়ে খেয়েছে এতক্ষণ। এটা করো না, ওটা করো না বলতে বলতে একসময় বেলা একসময় প্রচণ্ড রেগে যায়। পাহাড়ে এসে যদি বাড়ির মতো নির্দেশনা মানতে হয় ওর, তাহলে ওকে নিয়ে এসেছে কেন? শুধু একটু বৃষ্টিতে ভিজায় কাল রাতে জ্বর এসেছিল বেলার। সকালেই তা কমে গেছে। দুপুরবেলা বৃষ্টি দেখে খুব ইচ্ছা করছিল আবার বৃষ্টিতে ভিজার। তাতেই শাইনি রেগে একাকার। বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে মাচায় এসে বসে রইল। শাইনি দেখল সেটা, খারাপ লাগল ওর। মেয়েটা সত্যিই ভিজিতে পছন্দ করে। রাগারাগি করাটা ঠিক হয়নি। ভালোবেসে বুঝিয়ে বললেই হতো। আসলে অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায়। কিভাবে বেলার রাগ ভাঙাবে ভাবতেই চট করে মাথায় একটা আইডিয়া আসলো। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে মাচায় গিয়ে বেলার পেছনে বসে রইল। শক্ত করে জড়িয়ে ধরল পেছনে থেকে। বেলা রাগী স্বরে বলল, ছাড়ুন আমায়। ছাড়ব না। রাগ ভাঙো আগে। বেলা কটমট করে বলল, ভাঙব না। আপনি কথা বলবেন না আমার সাথে, আর আমিই বা কেন কথা বলছি আপনার মতো নির্দয়ের সাথে। ছাড়ুন আমায়, আমি একা থাকতে চাই। শাইনি শটান উঠে দাঁড়াল। গম্ভীর গলায় বলল, একা থাকতে চাও? দেন ওকে। আমি মরে গেলে একাই থেকো। ভালোবাসা ফুরিয়ে গেছে, বুঝতে পেরেছি। কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই ফুরবে না। তোমাকে ছাড়া একা থাকা কখনোই সম্ভব না আমার পক্ষে। অসুস্থতার সময় তুমি পাশে ছিলে বলে বাঁচার ইচ্ছা হয়েছিল। এখন যেহেতু আমাকে লাগবে না, তাই মরে যাওয়াটাই বেটার। শাইনি বড় বড় পা ফেলে পাহাড়ের কিনারে যেতে লাগল। বেলা আতকে উঠল। লোকটার যা জিদ, যা বলবে তাই করতে দ্বিধাবোধ করবে না। বেলা ওঠে এক প্রকার দৌড়েই ওর পথ আগলে বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি আপনাকে ছাড়া বাঁচব ভাবলেন কি করে?
মরে যাব আমি। শাইনি চোখ বন্ধ করে বলল, একা থাকতে চাও কিনা তাই? খারাপ লোক কোথাকার। শাইনি একগাল হেসে বেলার অধরে ঠোঁটের ছোঁয়া দিল। বেলা ওর শার্টের কলার আঁকড়ে ধরল। তখন মেঘ সরে চাঁদ উঠেছে আকাশে। পূর্ণ আলোকিত চাঁদ হাসছে ওদের দেখে। অজানা এক সুখে ভাসছিল তারা। শাইনি বেলার ঘাড়ে থুতনি রেখে কানে কানে ফিসফিস করে বলতে লাগল, মেঘে মেঘে লুকোচুরি, ভালোবাসায় খানিক বাড়াবাড়ি, পাহাড়ের পাদদেশে, অন্তনীল আকাশে, রংধনু ছড়িয়ে দেব, আর দেব মেঘ। তোমার প্রেমে মগ্ন আজ। শ্রাবণের রামধনুর রং। রঙিন মেঘ আছে আমার আকাশে। মুঠো করে পাঠিয়ে দিল ম আজ কিছু। শ্রাবণ তোমার আকাশে। সমাপ্ত।